আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। জানো সাফিয়া, আমার যে কত ইচ্ছা হয় ওদের সব চাহিদা পূরণ করার, কিন্তু আল্লাহ আমাকে সেই সাধ্য দেয় নাই। কিছু চাইলে যখন দিতে না পারি খুব কষ্ট হয়, বুকে কেমন চিনচিনে একটা ব্যথা হয়। সাফিয়া স্বামীর এই অসহায়ত্বে কষ্ট পান, চোখ বেয়ে পানি নেমে আসে। সেই অশ্রু দ্রুত লুকিয়ে ফেলে তাকে সান্ত্বনা দিতেন। মানুষটা যে বড় ভালো। এই যে এত অল্প আয়ে সংসার চলতো, এটা তো সাফিয়া বেগমের জন্যই। ভীষণ হিসেব করে ছক কেটে টাকা খরচ করতেন, কিভাবে যেন কিছু টাকা জমিয়েও ফেলতেন। ঝুমুর সে সময়কার আচরণ ওনাকে বিচলিত করছিল। কিছু উগ্র বন্ধুদের পাল্লায় পড়ে গেল। এর মধ্যে কয়েকজন ছিল অতি প্রশ্রয় গোল্লায় যাওয়া পয়সাওয়ালা বাবা মায়ের সন্তান। তখন ঝুমুর কাছে সহসা দুনিয়াটা রঙিন মনে হতে লাগলো। মনে হতো চারপাশ কত সুন্দর, কত প্রাচুর্যে ভরা, ওরই শুধু কপাল খারাপ। চোখ ধাঁধানো সুন্দরী হওয়ায় অনেকের মুগ্ধ দৃষ্টি নিজের ওপর টের পেত সবসময়। সব দৃষ্টিতে যে মুগ্ধতা ছিল তা কিন্তু নয়। কিছু দৃষ্টি আদতে কুদৃষ্টি ছিল, কিন্তু ওর উড়ু উড়ু টিনেজ মন সেটা তখনও বুঝতে পারেনি। কি এক প্রলোভন হাতছানি দিয়ে ডাকছিল তখন, আর তাতেই পা গলিয়ে দিল, পড়ল ভুলের ফাঁদে। যার মাসুল ও তো দিয়েই ছিল, ডুবে গিয়েছিল অতলের সাথে, ডুবেছিল গোটা পরিবার। হাসি খুশি পরিবারটা এক নিমিষে আচমকা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। মাঝে 2 দিন কেটে গেল, নবনী কিংবা রায়ান কেউ কথা বলেনি কারো সাথে। দুপক্ষ থেকে প্রাণপণে এড়িয়ে যাবার প্রচেষ্টা। শুধু খাবার টেবিলেই যা 2-একটা ফরমাল কথা হতো, তাও আফজাল সাহেব সামনে আছেন বলে আদতে কেউ কারো মুখ দর্শন করতে রাজি নয়। রায়ান কালই বেরিয়ে যাবে প্রায় সপ্তাহখানেকের জন্য। তোমার যে কোনো সমস্যা আমাকে অবশ্যই জানাবে, কোনো দ্বিধা সংকোচ রাখবে না মনে। রায়ান সম্মতি জানালো। ছোট বাচ্চারা বাইরে খেলতে যাবার আগে বাবা মা যেমন সাবধান করে, তেমন লাগলো ব্যাপারটা। এই যে স্নেহ, এটারই তো বড্ড কমতি ওর জীবনে, বলতে গেলে একেবারেই নেই। বাংলাদেশে এসে ওর সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে এটাই, স্নেহ, প্রগাঢ় স্নেহ। মাঝে আবারও গিয়েছিল সেই পার্কটায়। এবারে নিরাশ হতে হয়নি, পেয়েছিল মেয়েটাকে। মেয়েটার নাম চন্দ্র। পূর্ণিমা রাতে জন্মেছিল বলে ওর মা ভীষণ শখ করে এই নামটা দিয়েছিল। সেই সাথে ফুটফুটে মিষ্টি চেহারা ছিল। এখন রোদে পুড়ে মলিন হয়েছে যদিও। এসব তথ্য চন্দ্রের মা দিয়েছে। মায়ের অসুস্থতার জন্য এখন ঠিকমতো কাজে আসতে পারে না, আবার না আসলেও চলে না। তার রায়ান চন্দ্রর সাথে পাশের বস্তিতে গেল, ওখানেই থাকে ওরা। সেখান থেকে মা মেয়েকে নিয়ে ডাক্তার দেখিয়ে সব ওষুধপত্র কিনে দিয়ে এসেছে। তবে ডাক্তার গুরুতর কিছুরই আশঙ্কা করছেন। ওর মা এত অসুস্থতা নিয়েই মেয়ের স্তুতি গাইলেন। শুকনো প্রায় হাড্ডিসার অবয়বেও হাসি ঝিলিক দিয়ে গেল সে সময়। রায়ানের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। ঘুরে ফিরে তার প্রকাশে রায়ান ভীষণ বিব্রত বোধ করছিল। একটা স্কুলেও কথা বলেছে, ডিসেম্বরের শেষে ভর্তি শুরু হলে চন্দ্রকে সেখানে ভর্তি করবে। এতে অবশ্য আফজাল আঙ্কেলের সাহায্য পেয়েছেও। এবার রাতটা কাটলেই বেরিয়ে পড়ার অপেক্ষা। নিজের প্রফেশনাল কাজের পাশাপাশি দেশটাকে আরো কাছ থেকে চোখ ভরে দেখার অপেক্ষা। সকালে উঠে নাস্তা করে সব ঠিকঠাক গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল রায়ান। আফজাল সাহেব নানা রকম উপদেশ দিলেন, চামেলির কাছ থেকেও বিদায় নেওয়া হলো, কিন্তু নবনীকে কোথাও দেখলো না। নিজের অজান্তেই চোখ দুটো ওকে খুঁজলো ঠিকই, চামেলি যেন কিছুটা আঁচ করেই বলল, আপা তো বাসাত নাই, সকাল সকাল খাইয়াই বাইর হইল, তাড়াহুড়ো কইরা, কি জানি জরুরি কাম আছে। রায়ান কিছু বলল না আর, তবে কেন যেন ভেতরে ভেতরে হালকা অভিমান হলো, কেন জানে না। পা বাড়ালো নিজের গন্তব্যের উদ্দেশ্যে, নতুন কিছু আবিষ্কারের তাড়নায়। নবনী আসলে বাইরে গিয়েছিল রায়ানকে এড়াতেই। গতকাল রাতে সেই ভয়ঙ্কর দুঃস্বপ্ন আবারও দেখেছে, একেবারে হুবহু আগের মতোই। আধার ঘিরে ধরছে বাবার চারপাশে। নবনীর সামনে যাবার চেষ্টা করছে, কিন্তু একটা হাত ওর হাত আঁকড়ে ধরে আছে। কিছুতেই বাবার কাছে যেতে পারছে না। বাবা ক্রমশ আধারে ঢাকা পড়ে যাচ্ছেন। তবে এবার হাত ধরে রাখা ব্যক্তির দিকে তাকাতে স্পষ্ট হলো অবয়ব। স্বপ্নের মধ্যেও ভয়ঙ্কর চমকে গেল, আর ঘুম ভেঙে ধরফড়িয়ে উঠে বসলো। নিঃশ্বাস ভারী হয়ে গেছে, হাঁপাচ্ছে অনবরত। হৃৎপিণ্ডে কেউ যেন দুমদাম আঘাত করছে। এই স্বপ্নের কি আদৌ কোনো ব্যাখ্যা আছে, নাকি শুধুই অর্থহীন এক স্বপ্ন? রায়ানকে কেন দেখলো তবে? এর সাথে ওর সম্পর্ক কি? বাকি রাত এপাশ ওপাশ করেই এসবই ভেবেছে, কিন্তু এই সমীকরণের সমাধান করতে পারেনি।
তবে আপাতত রায়ানের মুখোমুখি হতে চায় না ও, কারণ একটা মন গড়া সমাধান নিজের মনে সাজিয়ে নিয়েছে ও। ঝুমুর পরিবর্তিত আচরণে সবাইকে কিছুটা অবাক করে। হঠাৎ করে ভীষণ চুপচাপ হয়ে যায় মেয়েটা, জিজ্ঞেস করলেও কোনো উত্তর পাওয়া যায় না। ভ্যাপসা গরমেও চোখ মুখ ঢেকে কাঁথা মুড়ি দিয়ে মটকা মেরে পড়ে থাকে। পরিবারের বাকি সদস্যরা চিন্তিত হয়, কি এমন হলো যে এমন ডানপিটে মেয়েটা নিজেকে গুটিয়ে নিতে থাকলো। সবাই জিজ্ঞেস করে হাল ছেড়ে দিল। সপ্তাহখানেক পর রুমু ঘুমাতে আসতেই ঝুমু বলছিল, আপা, তোর সাথে আমার কথা আছে। রুমু হাই তুলতে তুলতে বলেছিল, তোর কথা কাল শুনবো ঝুমু, আমি ঘুমাবো। ঘুমে আমার দুনিয়া অন্ধকার হয়ে আসছে। খুব জরুরি কথা আপা, এখন না শুনলে হয়তো আর কখনো বলাই হবে না। ঘুমে ঢুলু ঢুলু চোখে রুমু বলল, কি বলবি বল, শর্টকাটে বলবি কিন্তু। ঝুমুর একবার মাথায় কিছু চাপলে সেটা করবেই, এর জন্য মাঝে মাঝে এমন ভরকে দেবার মতো অনেক কথাইও বলে থাকে। তাই প্রথমে খুব একটা পাত্তা দিল না। মুহূর্ত কয়েক কেটে গেলেও ঝুমু কথা বলতে শুরু করলো না। মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল। ওড়নার কোনা দুহাতের মুঠোয় চেপে ধরে বসেছিল। বোনের এমন হাব ভাব থেকে রুমুর ঘুম সহসা উড়ে গেল। ঝুমু ভীষণ স্ট্রেইট ফরওয়ার্ড, যা মনে হয় মুখের উপর ধাপ করে বলে দেয়। কাকে বলছে সেটার তোয়াক্কা করে না। সেই মেয়ে যখন এভাবে কাচুমাচু হয়ে বসে থাকে তখন ব্যাপারটা সাংঘাতিক না হয়েই যায় না। ঝুমুর পাশ ঘেঁষে বসে উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করলো রুমু, তোর কি হয়েছে রে ঝুমু? চোখ তুলে এবার বোনের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ফেলল ও। আমি খুব খারাপ একটা কাজ করে ফেলেছি আপা, জঘন্য কাজ। আমার মরে যেতে ইচ্ছে করছে। তোরা সবাই বলতি আমি নাকি খুব সাহসী, তোরা সবাই ভুল বলতি। আমার এক ফোঁটাও সাহস নেই, নইলে মরতে পারলাম না কেন? রুমু বিস্ফোরিত চোখে বোনের দিকে তাকিয়ে থাকে। এসব কি আজেবাজে কথা বলছে মেয়েটা? ভেতরে ভেতরে এক অদ্ভুত ভয় এসে ভয় করছে। এসব কি বলছিস? কেন বলছিস? আল্লাহর ওয়াস্তে বল, কি হয়েছে? ঝুমুর কাঁধ ঝাঁকিয়ে প্রায় চেঁচিয়ে উঠল রুমু। ভয়ত দৃষ্টিতে রুমুর দিকে একবার তাকিয়ে নিজের পেটের ওপরে হাত রেখে একেবারে ক্ষীণ স্বরে বলল, এখানে বেড়ে উঠছে আর একটা প্রাণ, আর একটা অস্তিত্ব। বল না আপা, আমি কি করব? মরে যাব? রুমুর মাথা ঝিম ধরে আছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। গা গুলিয়ে আসছে। এত বোকা তো ঝুমু কোনোদিন মনে হয়নি ওর। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। সেই ভয়ে আরো বেড়ে গেল সাফিয়া বেগম হুড়মুড়িয়ে ঘরে ঢুকতেই। ঠান্ডা মেজাজের সাফিয়া বেগম কখনোই এমন রেগে যেতে দেখেনি ওরা। তিনি ঝুমুর হাত ধরে টেনে দাঁড় করিয়ে এলোপাথারি মারতে লাগলেন। রুমু পাথরের মতো দাঁড়িয়ে থাকলো কেবল। মনসুর আলীর শহর ভাইয়েরাও চলে এসেছে এতক্ষণে। সেদিন সাফিয়া বেগম রাগে অন্ধ হয়ে দিক বিদিক জ্ঞান হারিয়ে কেবল মেরেই গেলেন। ঝুমু ছোট মেয়ে হওয়ায় সবার খুব আদরের, কোনোদিন মার খায়নি। প্রথমবারের ওরকম মার খেয়েও নির্বিকার মুখে দাঁড়িয়ে রইল। হয়তো সব অনুভূতি মরে গিয়েছিল। ভাইয়েরা অনেক চেষ্টায় সরিয়ে নিয়েছিল মাকে, আর মনসুর আলীর বুকের ব্যথা আচমকা বেড়ে গেল। সাফিয়া বেগমকে হাত ধরে টেনে নিয়ে গেলেন। রুমে ঢুকে বিছানায় বসে পড়লেন। উদ্ভ্রান্ত দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে কেবল অস্ফুট গলায় একটা কথা বলছিলেন, আমি শেষ পর্যন্ত একজন ব্যর্থ পিতা হয়ে গেলাম সাফিয়া। আমি ওদের ঠিকঠাক শিক্ষা দিতে পারিনি। আমাদের ভুলটা আসলে কোথায় ছিল বলতে পারো? বুকে ক্রমশ ব্যথা বাড়তে থাকলো। সাফিয়া বেগম হাজারটা ঝড় ঝঞ্ঝা সামলেও কখনো ভেঙে পড়েনি। সেই রাতে তিনি ভেঙে গুড়িয়ে গেলেন। ঝুমুকে ফেলে মনসুর আলীকে নিয়ে সবাই ছুটে গেল হাসপাতালে। সেই রাতের কথা মনে হতেই রুমু আবারও শিউরে উঠল। কি এক অশুভ রাত! এতদিন পরেও সেই অনুভূতি ফিরে আসলো কেন যেন। তামিম ঘুম ভেঙে মা ডাকতেই সচকিত হলো ও। নিজেকে ধাতস্থ করে ছেলের কাছে গেল। ভাগ্য ছোট্ট নিষ্পাপ ছেলেটার জীবন শুরু হওয়ার আগেই মা নাকি বাবা এমন কঠিন দোলাচলের সামনে দাঁড় করিয়ে দিতে চাইছে। ছেলেরা মাকে বুঝতে পারবে তো? কি ভীষণ নিরুপায় হয়ে ওকে এই পথে হাঁটতে হচ্ছে সেটা অনুধাবন করতে পারবে তো? বাবা, ওষুধ খাওনি কেন এখনো? এই তো এখনই খাবো। তুই এদিকে আয় তো, আমার পাশে একটু বস। নবনী হেসে বাবার পাশে বসলো। বলো, কি বলবে? তোর অনেক তাড়া মনে হচ্ছে। না না, তেমন কিছু না, তোমার ঘুমানোর সময় হয়ে যাচ্ছে তাই। কয়েকদিন ধরে দেখছি তুই কিছুটা চুপচাপ, কি হয়েছে বলবি? নবনী মুখে অপ্রস্তুত একটা হাসি ফুটিয়ে বলল, বাবা, তোমার কথা শুনে মনে হচ্ছে আমি যেন খুব বাচাল গোছের মেয়ে, সারাক্ষণ শুধু কথাই বলি। আমি তো এমনই।
না, তবুও তোকে খুব ভালো করে চিনি তো, এর জন্যই মনে হলো সারাদিন কিছু একটা চিন্তা করিস। সেটা কি নিয়ে তাই জানতে চাই। মুহূর্তেই হাসি মিলিয়ে গেল এমন একটা সূক্ষ্ম জিনিস ও কি করে বাবার চোখে পড়ল, নাকি নিজেকে পুরোপুরি লুকাতেই পারেনি। উত্তর না পেয়ে বাবা আবারও বললেন, মারে, বিয়ে নিয়ে এবার একটু ভাবা যায় না? গলায় কি যে কাতরতা। নবনীর বাবার দিকে তাকালো, ভালোভাবে দেখলো একবার, এরপর ওর সমস্ত কাঠিন্য গলায় ঢেলে ঠান্ডা গলায় বলল, আমাকে তাড়ানোর এত তাড়া তোমার? এই যে নিজের ঔষধটাও ঠিক মতো মনে করে খেতে পারো না, আমি চলে গেলে কি করে চলবে তোমার? বাবার চোখ সহসা ভিজে উঠল। এত ভালোবাসার ভার তিনি নিতে পারছেন না। তার জন্যই যে মেয়েটার সামনে এগোতে পারছে না। নিজের জীবন সাজানোর চিন্তা করার বদলে তার জন্যই ভাবছেন। এটা তিনি ভালোভাবেই জানেন। নিজেকে কেন যেন সহসা ভারী এক বোঝা মনে হতে লাগলো। শুধু কষ্ট না, ভালোবাসাও মাঝে মধ্যে হৃদয়ে পাথর ভার চাপ দিয়ে দেয়, কষ্টের কারণও হয়। দুদিন পরের এক সন্ধ্যায় চামেলি ডাইনিং টেবিলটা গুছিয়ে রান্নাঘরে এসে ছোটখাটো একটা ধাক্কার মতো খেলো। নবনী চুলার দুধ চাপিয়ে পাশে দাঁড়িয়েছিল। দুধ উথলে পড়ছে। নবনী স্থির দৃষ্টিতে কোথাও তাকিয়ে আছে। আদৌ কিছু দেখছে বলে মনে হচ্ছে না। সামনে তাকিয়ে থাকলেও দৃষ্টি যেন অন্য কোনো জগতে। চামেলি প্রায় দৌড়ে এসে চুলা বন্ধ করতেই নবনীর সম্বিত ফিরল। আপা, আপনার কি শরীর খারাপ লাগতেছে? চামেলির জিজ্ঞাসু দৃষ্টিকে উপেক্ষা করে অপ্রস্তুত হেসে বলল, হ্যাঁ রে, মাথাটা ধরেছি একটু, এটা একটু পরিষ্কার করে নি, আমি গেলাম। নবনীর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল বিস্মিত চামেলি। নবনীর এমন উদাসীনতা কোনোদিনও দেখেনিও, রান্নার সময় তো নয়। ভীষণ মনোযোগ দিয়ে কতটা যত্ন রান্নায় ঢেলে দেয় তাও জানে। ঠিক এর পরের দিন দুপুরে সহসা নবনীর প্রশ্নে চমকে উঠল চামেলি। চিরচেনা নবনীর কাছ থেকে এমন প্রশ্ন কখনো আশা করেনিও। তুই কখনো কাউকে ভালোবেসেছিলি? পেঁয়াজ কাটছিল ও, হাত থেমে গেল একেবারে। যাকে ভালোবেসে ঘর ছেড়েছিল, বিয়ের 1 বছরের মাথায় সে আরেকটা বিয়ে করে অন্য জায়গায় চলে গিয়েছিল। ওর বিশ্বাস ভালোবাসা সব পায়ের তলে। আর কখনো ভালোবাসার সাহস করেনি। পরে অবশ্য আবার ঘর বেঁধেছিল, কিন্তু সেটাও টেকেনি বেশি দিন। নেশাখোর স্বামীর স্বেচ্ছাচারিতা আর মার ধরে বীতশ্রদ্ধ হয়ে চামেলি সেই যে বেরিয়ে এলো, আর কোনোদিন সংসার গড়ার কথা ভাবেনি। এরপর তো এই নিরাপদ আশ্রয়টা জুটল কপালে। এই বাবা মেয়েই তো ওর সব বর্তমানে। রক্তের সম্পর্ক না থাকলেও তার চাইতেও বেশি সম্পর্কটা আত্মিক। সেসব দুঃসহ স্মৃতি আর মনে করতে চায় না ও। আমগরে মন থাকলে না ভালোবাসা থাকবো আপা। আমি হইলাম জলে ভাসা পদ্মা গো আপা, ভাসতে ভাসতে নাই হয়ে যায়, কোনো দাম নাই দুনিয়াতে। চোখের পানিতে গাল ভেসে যাচ্ছে, অথচ হাসার চেষ্টা করছে মেয়েটা। আজকার পেঁয়াজটার তেজ দেখছেন গো আপা, চোখের বেবাক পানি বাইর কইরা দিতাছে। নবনীর ভীষণ মন খারাপ হলো, কান্না পাচ্ছে কেন যেন। চামেলি তো কান্নার দায় পেঁয়াজ ঘাড়ে চাপিয়ে দিল। ওর তো সেই উপায়ও নেই। যেদিন থেকে ভীষণ লম্বা একটা সপ্তাহ পেরিয়ে গেছে, সেদিন থেকেই কেন যেন একটা উৎকণ্ঠা ঘিরে ধরেছে। দিন গুনে চলেছে নিজের অজ্ঞাতেই। নিজের মনের এই আচমকা উদ্ভব আচরণের কোনো ব্যাখ্যা নেই ওর কাছে। প্রাণপণে এটাই চাপা দিতে চেষ্টা করে চলেছে অনবরত। ঠিক 9 দিনের দিন দুপুরের আগে বাসার কলিং বেল বেজে উঠল। বাবা বাসায় নেই। চামেলি ছাদে কাপড় মেলে দিতে গেছে। অগত্যা নবনীকেই যেতে হলো দরজা খুলতে। দরজা খুলতে কেন যেন হৃদয় যন্ত্রের গতি বেড়ে গেল হুড়হুড়িয়ে। চেয়েও সেটা নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয় নবনী। আপাদমস্ত রায়ান দাঁড়িয়ে আছে সামনে। সুন্দর মুখটা ক্লান্তিতে কিছুটা মলিন হয়ে গেছে। স্বভাব সুলভ হাসিটাও অনুপস্থিত। ঘন পাপড়ির গভীর কালো চোখ জোড়ায় রাজ্যের ক্লান্তি ভর করে আছে যেন। রায়ানের জন্য সহসা মায়া অনুভব করলো, প্রগাঢ় মায়া। তোমারে একটা কথা বলি রুমু, মন দিয়ে শোনো। সাফাহাত পুরুষ মানুষ, ওদের এমন একটু আটটু দোষ ঘাটতারামি থাকবেই। তুমি ওর বউ, তোমার উচিত মানিয়ে চলা। এই যে তেজ দেখাইয়া ঢং ঢং কইরা বাপের বাড়ি চলে গেলা, বাড়ির বউয়ের এত তেজ ভালা না। তোমার মা তোমারে জন্ম দিছে ঠিকই, কিন্তু আদব কায়দা শেখায় নাই। চুপচাপ শাশুড়ির বলা কথা হজম করছিল রুমু, কিন্তু শেষের কথাটায় আর চুপ থাকা সম্ভব ছিল না। ওই বাড়িতে থাকতে দিনে একবার হলেও ওকে এসব শুনতে হতো। 2-1 বার উত্তর দেবার চেষ্টা করেছিল, কিন্তু উল্টো আরো কথা হজম করতে হতো। তাই এখন আর সেসবের জবাব দেয় না। আজ ফোন করেও এসব বলায় এতদিনের জমিয়ে রাখা অপমান এক লহমায় বেরিয়ে আসতে চাইল।
পুরুষ মানুষ বলে তার সব অন্যায় আচরণ জায়েজ হয়ে গেছে আম্মা? সে বাইরে যা খুশি তাই করে আসবে, ঘরে এসে অশান্তি করবে, আর আমি বউ হয়েছি বলে তারে নমনম করব? আপনি তো জানেন আমি কত চেষ্টা করেছি, তারপরে এই কথা কিভাবে বলেন আম্মা? শাশুড়ি কিছুটা যেন নরম হলেন। এই যে তামিম রে নিয়ে গেলা, ওর কি বাপের কাছে থাকার ইচ্ছা করে না? বাপের কাছ থেকে পোলারে আলাদা করছো কি জন্যে? এটাই আপনার চোখে পড়লো? আর নাইমকে যে আপনার ছেলে ওর কাছে রেখে দিল, মায়ের কাছ থেকে আলাদা করলো, এটা দেখেন নাই?